মুখে কেউ কিছু বলুক আর না বলুক, ভিপি নুরুল হক নূর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দলের রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, বিশেষ করে এনসিপির ভিতরে। এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নেই, কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী। তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি। বিপি নুরুল হক নূরের উপর সেনাবাহিনীর এই অতর্কিত হামলার পর মোটামুটি সকল রাজনৈতিক দলরা একটু নড়েচড়ে বসেছে, বিশেষ করে এনসিপি। অর্থাৎ সেনাবাহিনীরও একটা চক্রান্ত হয়তোবা ছিল বিপি নূরকে এভাবে মেরে অন্য রাজনৈতিক দলগুলোকে শিক্ষা দেওয়া, বিশেষ করে এনসিপি কে। কারণ এনসিপি অনেক নেতারাই সেনাবাহিনী এবং ডিজিএফআই এর বিরুদ্ধে একের পর এক কথা বলছিল। আসলে কি এমন হয়েছে? আমরা কিছুটা হলো বুঝতে পারতেছি, আমরা দেখতেছি যে বিপি নুরের উপর হামলার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা মোটামুটি স্তব্ধ হয়ে আছে। আমরা বেশি না আরো কথা বলবো, চলুন এর আগে এটা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজী হেমাতুদ্দিন ভাই, তারা আলোচনা শুন। মুখে কেউ কিছু বলুক আর না বলুক, ভিপি নুরুল হক নূর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দলের রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে, বিশেষ করে এনসিপির ভিতরে। এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নেই, কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী। তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যেভাবে আক্রমণ করেছেন, এখন তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তাতে সবার ভুল ভেঙেছে। এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা। আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে মারার কোনো দরকারই ছিল না, কারণ নুরুল হক এমন কিছু করেনি যে তাকে মারতে হবে, কিন্তু পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হলো এবং হামলা চালিয়ে দেখিয়ে দিল যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেনাবাহিনী চাইলে সব কিছু করতে পারে। কাজেই তোমরা যারা রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছো, প্ল্যান করতেছো, সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না। কাজেই তোমরা সকল রাজনীতিবিদরা শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো, ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো, মানুষের মন জয় করার চেষ্টা করো, নিজেদের জনসমর্থন বাড়াও। এর বাইরে অন্য যাই করবা, তোমাদের পরিণতিও নুরুল হক নূরের মতো হবে। এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক। এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ক একবার তলানিতে, এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল হক নূরের আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায়, আসিফ মাহমুদ নিন্দা জানায়, ডক্টর ইউনুস নিন্দা জানায়। আপনারা তো সরকারে আছেন, আপনারা কার কাছে নিন্দা জানালেন? তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কোনো কন্ট্রোল নাই, কিন্তু এটা তারা লজ্জায় মুখে বলতেছে না, কোনো কন্ট্রোল নাই। এখন এই নুরুল হক নূর, আমি আগেই বলেছি যে এনসিপি এবং জামাতের চক্রান্তের ফলেই নুরুল হক নূর এই হামলার শিকার হয়েছে। কারণ জামাত ইসলাম এবং এনসিপি তারাই বলেছে নুরুল হক নূরকে যে তোমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধের আন্দোলন করো, তাহলে আর বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতি করতে পারবে না। কারণ যদি আমরা নির্বাচন অংশগ্রহণ না করি, তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনটা করে ফেলবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে, এবং এতে ভারতও খুশি হবে। কাজেই নিষিদ্ধ করতে হবে এবং এর জন্য নূরকে নির্দেশ দিল। পরে সেনাপ্রধানের পার্সোনাল সেক্রেটারি নূরকে ফোন করে বলল যে ভাই আপনারা যায়েন না। নূর বলল যে আপনারা মিলিটারির মতো থাকেন, আমাদের কাজ আমাদের করতে দেন। তারপর ক্ষিপ্ত হয়ে এই নূরকে চরম মারধর করলো। এখন মার এমন বেশি পড়ে গেছে যে এখন সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তো এরপরেই যেটা আমি বললাম যে রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি দেখেন যে এই যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সাজিস আলমরা ফুল দিল বিএনপিকে, গত বছর কিন্তু দেয় নাই। এবং গোপন সূত্রে খবর যে এনসিপি নির্বাচনে যাবে, বাট তারা তাদের দাবিগুলো নিয়েও কথা বলে যাবে, বাট শেষ পর্যন্ত তারা নির্বাচনে যাবে বলে তারা বিএনপিকে আনঅফিসিয়ালি বলেছে। অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো নাসিরউদ্দিন পাটোয়ারিরা, নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া যাবে না, সেনাবাহিনীর ব্রেন নাই, হাতে অস্ত্র আছে ব্রেন নাই, ডিজিএফআই কি করে, মানে অত্যন্ত ন্যাক্কারজনক কথাবার্তা বলতো। এখন এগুলো একদম বন্ধ। এখন তারা নির্বাচনের দিকে হাঁটতেছে। ঠেলার নাম বাবাজি। ওই যে বলে না যে অল্প দৌড়ানিতে বিড়াল মান্দার গাছে ওঠে না, আপনারা চিনেন যে আমাদের গ্রামে আছে মাদার গাছ খুব কাটা। যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়ালটা মাদার গাছে উঠছে কাটার ভিতর দিয়া, তখন বুঝবেন যে অল্প দৌড়ানি খেয়া বিড়াল মাদার গাছে ওঠে না, বিড়ালের কোনো উপায় ছিল না। আপনারা দেখেন যে জামাত ইসলামী
আজকে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলোতে। নির্বাচনের আগে আরও দুই একটা সরকার দেখা যেতে পারে বলতেছেন আসাদুজ্জামান রিপন। এর কারণ আছে, কারণ হচ্ছে যে ইউনূস সরকার কিন্তু খুবই টালামালা অবস্থা। মানে ইউনূস সরকার কোনো কোথাও নিয়ন্ত্রণ নাই, কোনো কন্ট্রোল নাই, কোনো রেগুলারিটি নাই, কে যে কি করে কে যে কি বলে কোথাও কেউ জানে না। চরম একটা অনিয়ন্ত্রিত অগোছালো সরকার হচ্ছে এই ইউনূস সরকার। এখন এই সরকার কয়দিন টিকবে, আদৌ টিকবে কিনা, নির্বাচন মতো যাবে কিনা, এটা নিয়ে কিন্তু খোদ সরকারের ভিতরেই সংশয় রয়েছে। আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই, লোভের কারণে 24-এ গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা 2-1 সরকার আসতে পারে, আগামী নির্বাচনের আগেই গোটা 2 সরকার আসতে পারে। যেমন বাহুবলী 1, বাহুবলী 2, বাহুবলী 3, তেমন হয়তো আসতে পারবে যে ইউনূস 1, ইউনূস 2, ইউনূস 3। বিএনপিও খুব সংশয় আছে। লন্ডন থেকে তারেক রহমান প্রতিদিনই অনলাইনে বক্তৃতা দিচ্ছেন আর বলতেছেন ষড়যন্ত্র হচ্ছে, একটা গোষ্ঠী আছে নির্বাচন হতে দিতে চায় না, একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায়। প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন। তার মানে বিএনপিও কনফিউশনে আছে। যদিও বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই 31 দফা ছিল হাসিনা পালিয়ে যাওয়ার আগে, 31 দফা সংস্কার, সেটা এখন খোদ বিএনপি চায় না এই সংস্কারগুলো হোক, কারণ এখন হাসিনা পালিয়ে গেছে, তাদের অবস্থান ভালো, এই আর কি। তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না, পিআর মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে। প্রথম আলো জামাতকে বলল যে যদি শেষ পর্যন্ত নিম্নকক্ষে পিআর না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে। আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন দেশকে আইয়ামি জাহিলিয়াতের মতো অন্ধকার দিয়ে নিয়ে যাবে। এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্রাণ হলো না। মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচনে যাবে, অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বানচাল করব, নির্বাচন ভণ্ডুল করব, নির্বাচন হতে দেব না। এখন কিন্তু এটা বলে না এই কারণে যে আসলে ওই 5ই আগস্ট আর নাই। দেখেন 5ই আগস্ট হাসিনার পতনের জন্য কয় লক্ষ লোক নামছিল ঢাকায়? 30 লক্ষ, এর বেশি তো আর না। এখন যদি এই এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ এই সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে ডাক দেয়, কয়জন লোক আসবে ভাই? সেই সময়ও আর নাই, সেই পরিস্থিতিও আর নাই। কাজেই এখন সবাই বুঝতে পেরেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না, কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের মতো ক্ষমতা না নিয়ে সরকারের উপর কন্ট্রোল করতে চাইবে। হয়তো এখন ইউনূস সরকারকে কন্ট্রোল করতে পারতেছে না সেনাবাহিনী, কিন্তু ভবিষ্যতে যে সরকারই আসবে সেনাবাহিনী সেই সরকারকে কন্ট্রোল করতে চাইবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। তো এখন প্রত্যেকটি দল বুঝে গিয়েছে যে নির্বাচনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আর যদি আমরা এগুলো না করে আন্দোলন করি, পিআর চাই, সংস্কার চাই, জুলাই সনদ চাই, তাহলে আমাদের অবস্থা হবে সেই ভিপি নুরুল হক নূরের মতো। এই কারণেই সবগুলো দল শেষ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনের দিকে যাবে। যদিও মাঠ গরম করার জন্য অনেক বড় বড় কথা বলবে, অনেক কিছু বলবে, এবং সেনাবাহিনীর হাতে নুরুল হক নূর বেধড়ক মার খাওয়ার পরে মনে মনে কিন্তু প্রত্যেকটা দল, বিএনপি, জামাত সব প্রত্যেকটা দল সেনাবাহিনীর প্রতি একটু বিরক্ত। কিন্তু বিরক্ত হলেও তারা দেশের এই পরিস্থিতিতে মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছে না। যেখানে সরকারে বসে ডক্টর ইউনূস সরকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়ে চিঠিমিঠি লিখে কাগজপত্র রেডি করেও পিছিয়ে আসলো, সেখানে বিএনপি, জামাত তারা আর কি বলবে? এখন আপনি আজকে দেখলাম যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চায়, কিন্তু নূরকে তো মারছে সেনাবাহিনী। আপনি কেন পদত্যাগ চান স্বরাষ্ট্র উপদেষ্টার? কারণ সেনাবাহিনীর মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলাটা খুবই খারাপ দেখায়। এই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুই বলে না। তো যাই হোক, আসলে আমিও মনে করি যে কে ভালো কে খারাপ সেই বিচার বিবেচনা এখন না নিয়ে, দেশে যেই অরাজকতা চলতেছে, দেশের পরিস্থিতি যেই খারাপ আইন শৃঙ্খলার দিক দিয়ে, কাজে একটা দ্রুত নির্বাচন হলেই আসলে আমি মনে করি এই দেশটা বেঁচে যায়।
কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল করা শুধু সরকারের পক্ষে সম্ভব না, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, যার প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গায় জায়গায় তার কমিটি আছে। তারাই পারবে এই দেশটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে, এর বাইরে সম্ভব না। কাজেই সেনাপ্রধানের ভয় হোক বা দেশের কল্যাণের জন্যই হোক, একটা নির্বাচন হওয়া অতীব গুরুত্বপূর্ণ। জামাত যেই অজুহাত দেয়, জামাতের নায়েবে আমি তাহের বলতেছে যে ইউনূস সরকার লেভেল প্লেইং ফিল্ড করতেছে না। কিভাবে করতেছে না? উনি বলেন যে বিএনপি আগে আছে, আমরা পিছিয়ে আছি। সুতরাং এই পিআর করার মাধ্যমে হয় বিএনপিকে তাই নাই না আমাদের সঙ্গে দিবে, একসঙ্গে থাকবো, অথবা আমাদেরকে ঠেললে বিএনপির সঙ্গে দিবে। এটি কোন ধরনের কথা ভাই? বিএনপি বড় দল, জনপ্রিয় দল, বিএনপির প্রতি জনগণের সমর্থন আছে। নির্বাচনের আরও বাকি আছে ৩-৪ মাস যা আছে, তোমরা জনগণের কাছে যাও, ভোটারদের দ্বার দ্বারে যাও, যে ভোট চাও, ভোট চেয়ে বিএনপির মতো জনপ্রিয় হও। কিন্তু না বলে নাই। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই, তোমাদেরকে ঠেলে বিএনপির সঙ্গে দিবে, অথবা বিএনপিকে পিছনে তোমাদের সঙ্গে দিবে। এগুলো কোন ধরনের কথা? আবার তাহের সাহেব বলেন যে ব্র্যাক ইউনিভার্সিটি যে সার্ভে দিয়েছে, মানে জরিপ, এখানে বলেছে বিএনপি 12% ভোট পাবে আর জামাত পাবে 10.47। তা ডিফারেন্স কত? তার মানে জামাত বিএনপি সমান সমান। আবার সানেম তারা আরেকটা সার্ভে করেছে, সেখানে সানেম বলেছে যে বিএনপি 42% পাবে, আমরা 32% পাবো। তো এখানেও ডিফারেন্স কত? আমরা তো বিএনপি সমান জনপ্রিয় দল। তো যদি এতই কনফিডেন্স থাকে, এইসব ভুয়া যদি বিশ্বাসই করেন, তাহলে কেন আপনারা পিআর চান? কেন আপনারা পুরাতন নির্বাচন চান না? কেন পিআর চান? আপনি যেহেতু জরিপ বিশ্বাস করলেন আর জরিপে দেখা গেল যে আপনারা এবং বিএনপি সমান সমান জনপ্রিয়তা, তাহলে নির্বাচন হোক, পরের নির্বাচনে পিআর দেখা যাবে। কিন্তু ওই যে যদি আমি না জিতি তাহলে নির্বাচন তো দিব না, যে নির্বাচন আমি জিতবো সেই নির্বাচনটাই গণতান্ত্রিক, সেই নির্বাচনটাই সুষ্ঠু, অন্য সব নির্বাচন ভুয়া। তো জামাতের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আর যদি না পাল্টায় তাহলে কিন্তু ওই সেনাবাহিনীর রোশান হলে তারা পড়বে। নির্বাচন ছাড়া রাজনীতিবিদদের কোনো বিকল্প নাই। এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এবং জামাত, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি সবাই নির্বাচনের দিকেই হাঁটবে। এর বাইরে আর কোনো ওয়ে নেই। আর যারাই এর বাইরে কোনো পথ খুঁজে যাবে, তাদের অবস্থাই নুরুল হক নূরের মতো। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে এটাই বাস্তবতা। আর নূরের উপর সেনাবাহিনীর একটা জিত খুব আছে। জিত খুবটা দীর্ঘদিনের না, বরং যেই দিনের প্রোগ্রামটা ছিল ওই দিনের খুব ছিল। নুরু কিন্তু এই আমাদের সেনাবাহিনী নিয়ে যখন সকলেই কথা বলছিল, বিশেষ করে সাংবাদিক ইলিয়াস, পিনাকি, এরা সেনাবাহিনীর সংস্কারের কথা বলছিল, জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার কথা বলছিল, বরং এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ওই মুহূর্তে কিন্তু বিপিনুর রহমান সেনাবাহিনীর সাথে ছিলেন এবং বলেছিলেন যে সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে কিছু করা যাবে না, কারণ সেনাবাহিনী 5 আগস্টে অভ্যুত্থানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো বিপিনুর যখন সেনাবাহিনীর সকল কাজে বিপদের সময় তার পাশে ছিলেন, সেই নূরের উপর সেনাবাহিনীর এই হামলাটা একটা অবশ্যই সেনাবাহিনীর সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং রিস্ক নিয়েছে তারা। সেনাবাহিনী যখন তাকে মিছিল করতে না করেছে বা জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে না করেছে, আর যখন নূর এটা করেছে, তখন হয়তোবা তারা একটা রিস্ক নিয়েছে যেটা আমাদের করতে হবে, কারণ এটা না করেছে। কারণ সেনাবাহিনীতে যারা আওয়ামী লীগের সদস্যরা রয়েছেন, আওয়ামী লীগের স্বৈরাচারী যে সমস্ত জেনারেলগুলো রয়েছেন, তারা কিন্তু হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সব রকমের চেষ্টা করছেন। বরং আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা হয়েছে, সরকারের সাথে একটা চুক্তিও হয়েছে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে জাতীয় পার্টিকে রাখতে হবে। কারণ যে সমস্ত সাধারণ আওয়ামী লীগ রয়েছেন, যারা কোনো অপরাধ করেন নাই, যারা সাধারণ ভোটার, তাদের তো কোনো দোষ নাই, তারা কোথায় ভোট দিবে? তাদের তো একটা ভোট করতে হবে। যেটা হাসান আব্দুল্লাহ স্পষ্ট করেছিলেন যে সেনাবাহিনী রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন দল করতে যাচ্ছে, আর সেখান থেকেই জাতীয় পার্টিকে তারা বাড়তি সুবিধা দিচ্ছে, অর্থাৎ জাতীয় পার্টিকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে ষড়যন্ত্র, এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে। আর যখন এটা শুধুমাত্র সেনাবাহিনীর চক্রান্ত বা সেনাবাহিনীর ইচ্ছা এমন না, এটা ভারতের ইচ্ছা, এবং ভারতের এই ইচ্ছা যদি প্রতিফলন সেনাবাহিনী করতে না পারে, তাহলে হয়তোবা সেনাবাহিনীর ভিতরে থাকা যে সমস্ত ভারতীয় এজেন্ট, তাদেরও বিপদ হবে। এই জন্য সেনাবাহিনী মূলত হয়তোবা এত বড় রিস্কটা নিয়েছে, বিপি নুরুর উপর হামলার মাধ্যমে বুঝিয়েছে যে রাজনীতিবিদ অন্য যারা আছে তারা যেন সাবধানে কথা বলে। পাশাপাশি জাতীয় পার্টি যে আগামী রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটার একটা বার্তা সেনাবাহিনী দিয়ে দিয়েছে। তারপরেও ডক্টর ইউনূসের সরকার কিন্তু আশ্বাস করেছে যে কারা এই হামলা করেছে, কাদের উদ্দেশ্যে, কাদের নির্দেশে হয়েছে, তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে, এটার মাধ্যমে জানতে পারবো। এখন কথা হচ্ছে এই তদন্ত কমিটি কাজ করতে পারবে কিনা।
এই তদন্ত কমিটি কি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবে কিনা? কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনী সাধারণত হাসিনা আমলে যে গুম খুনগুলো করেছে সেই গুমের বিচার ডক্টর ইউনূস করবেন, সেখানেও কিন্তু সেনাপ্রধান বাধা দিচ্ছেন। তিনি চাচ্ছেন সেনা আইনে, নিজস্ব আইনে তাদের বিচার হবে। কিন্তু ডক্টর ইউনূস বলেছেন স্পষ্ট যে এই বাংলাদেশের প্রচলিত যে আন্তর্জাতিক প্রসিকিউটর, সেখানে যাতে বিচার হবে। তো এই বিচারটা করতে দিচ্ছে না, আর এমন একটি ঘটনার বিচার বা তদন্ত সেনাবাহিনী করতে দিবে, এটা আসলে আমরা বুঝতে পারি না। তবে আমরা চাই সেনাবাহিনী করতে দিক। সেনাবাহিনী বাংলাদেশের জনগণের একটি দল, জনগণের একটি আত্মবিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনী তারা দেশকে রক্ষা করবে। কিন্তু সেই সেনাবাহিনী নিয়ে আজকে আমাদের ভিতরে বিতর্ক। তবে সেনাবাহিনীর ভিতরে হাজার লক্ষ কোটি সেনা সদস্য আছেন যারা আসলে দেশপ্রেমিক, গুটি কয়েকজন জেনারেল আছেন